বাংলাদেশের 4টি জেলাতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমন অবস্থায় বর্তমান ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার ভূমি মালিকদের উদ্দেশ্যে একটি মেসেজ প্রদান করেছেন এবং সেখানে তিনি 7টি দলিল সংগ্রহে রাখার জন্য প্রত্যেকটি ভূমি মালিককে নির্দেশনা প্রদান করেছেন। ভূমি মালিক যারা অর্থাৎ যারা সঠিকভাবে বা প্রকৃতভাবে জমির মালিক তারা যদি 7টি দলিল সংগ্রহ করে রাখতে না পারে তাহলে পরবর্তীতে যখন তাদের এলাকায় এই রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে তারা কোনোভাবেই নিজেদের নামে তাদের জমি রেকর্ড করে নিতে পারবে না। যদিও তারা জমিটির প্রকৃত মালিক, এরপরও এই 7টি দলিল সঠিকভাবে তাদের কাছে যদি না থাকে তাহলে তারা চাইলেও রেকর্ড কারিগণকে প্ররোচিত করে, প্রভাবিত করে বা তাদেরকে ঘুষ বা দুর্নীতির আশ্রয় নিয়েও তারা তাদের জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না। তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ডিজিটাল রেকর্ডের নাম ওঠানোর জন্য প্রত্যেকটা ভূমি মালিককে উদ্দেশ্য করে যে 7টি ডকুমেন্টস বা 7টি দলিল সংগ্রহে রাখতে বলা হয়েছে, আজকের ভিডিওতে আমি সেই 7টি দলিল সম্পর্কিত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। 1 নম্বরে যারা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করবে তাদের অবশ্যই 2টা ডকুমেন্ট সংগ্রহ করে রাখতে হবে। অনেকে মনে করে যে ওয়ারিশ সূত্রে আমি জমির মালিকানা পাবো, যখন রেকর্ড আসবে তখন জাস্ট রেকর্ড কারিগণের সামনে নিজেরা দাঁড়াবো, নিজেরা উপস্থাপিত হব এবং নিজেদের নামে জমি রেকর্ড করে নেব। এই ডিজিটাল রেকর্ডটা কিন্তু এত সহজে হবে না। মনে রাখবেন, ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই আপনারা যারা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পাবেন তাদের এই 2টা দলিল সংগ্রহ করে রেখে দিতে হবে। 1 নম্বরে আপনাদের অবশ্যই একটি সঠিক ওয়ারিশান সনদ সংগ্রহ করে রাখতে হবে। যে ওয়ারিশান সনদটি হতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক, অথবা আপনারা যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌর মেয়র কর্তৃক। ওয়ারিশান সনদটি যখন সংগ্রহ করবেন তখন অবশ্যই আপনারা প্রত্যেকটা ওয়ারিশের নাম সঠিকভাবে জাতীয় ভোটার কার্ড বা আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে সুন্দরভাবে তারপরে নামগুলো সংগ্রহ করবেন, তারপরে নামগুলো সুন্দরভাবে লিখবেন। অনেক সময় দেখা যায় যে আপনাদের ভোটার আইডি কার্ডের নামের বানান আছে একরকম, আপনারা যখন ওয়ারিশান সনদ তৈরি করেন তখন সেখানে নামের বানান দেন আরেক রকম। এটা কোনোভাবেই করা যাবে না, তাহলে পরবর্তীতে আপনাদেরই সমস্যা হবে। তাই আপনারা যারা ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন অবশ্যই প্রত্যেক ওয়ারিশের নাম সঠিকভাবে জেনে, অথবা সবথেকে ভালো হয় প্রত্যেক ওয়ারিশের একটি করে ভোটার আইডি কার্ড সংগ্রহ করে তারপরে সেই ওয়ারিশদের নাম সুন্দরভাবে আপনার ওয়ারিশান সনদে লিখে নেওয়া। দ্বিতীয় পর্যায়ে ওয়ারিশ যারা তাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা বন্টননামা বা বাটোয়ারা দলিল। আপনারা যারা ওয়ারিশরা এখন বর্তমান সময় দেখা যায় যে ওয়ারিশরা নিজ পরিবারে বা আপনারা নিজ পরিবারে কিন্তু খুব একটা বেশি থাকেন না। পূর্বে যখন রেকর্ড হয়েছিল তখন ওয়ারিশরা তারা নিজ এলাকাতেই বেশি অবস্থান করত, তারা চাকরি সূত্রে বা আপনার ব্যবসায়িক সূত্রে খুব একটা বেশি দূরে তারা যেত না, অর্থাৎ নিজ পরিবারের লোকজন নিজ পরিবারে অবস্থান করত। কিন্তু এখনকার সময় চেঞ্জ হয়েছে, অর্থাৎ সেই অনেক বছর পর আপনার এলাকায় ডিজিটাল রেকর্ডে আসছে। এক্ষেত্রে দেখা যাবে যে আপনারা যারা চাকরি সূত্রে অন্য কোনো জেলায় থাকেন বা আপনারা কর্মস্থলের জন্য প্রবাসে আসেন, বিভিন্ন ক্ষেত্রে একজন এক জায়গায় অবস্থান করছেন। যখন আপনার এলাকায় রেকর্ড আসবে তখন এমনও হতে পারে যে আপনারা সকল ভাই বা সকল বোনেরা এক জায়গায় হওয়ার সুযোগ পেলেন না। এমন যদি হয় সেক্ষেত্রে কিন্তু রেকর্ড কারিগণ হিসেবে যারা দায়িত্বশীল থাকবে তারা কোনোভাবে কোনো একজন ওয়ারিশের অনুপস্থিতিতে আপনাদের নামে কোনোভাবেই কিন্তু এই পারিবারিক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি রেকর্ড করে দিবে না। এক্ষেত্রে প্রত্যেকটা ওয়ারিশের উপস্থিতি বাধ্যতামূলক। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ওয়ারিশের উপস্থিতি রেকর্ডের সময় বাধ্যতামূলক, অর্থাৎ অব্লিগেটরি। আর একটি বিষয়, যদি আপনার সকল ওয়ারিশ উপস্থিত হয়ও তখন অনেক সময় দেখা যায় যে ওয়ারিশগণ যখন এক জায়গায় সমবেত হয় বা উপস্থিত হয় তখন কে কোন দিকে জমি দখল নেবে বা কে কোন দিকে জমি নিজের নামে রেকর্ড করে নেবে, এই বিষয়টি নিয়ে অনেক সময় নিজেদের ভিতরে মতপার্থক্য তৈরি হয়, অর্থাৎ মতানৈক্য দেখা দেয়। আর তখনই সমস্যাটা প্রকট আকার ধারণ করে। এই জন্য ওয়ারিশদের ভিতরে ভালো সম্পর্ক থাকা অবস্থাতেই বা নিজেদের ভিতরে ভালো একটা গুড রিলেশন বা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা অবস্থাতেই নিজেরা পারিবারিক বৈঠক করার মাধ্যমে কে কোন দিকে কোন দাগে কতটুকু জমি দখল নেবে এটা আগে স্পষ্ট করে বা পারিবারিকভাবে একটা বন্টন করে নিয়ে সেটা দালিলিকভাবে বা আপনার বন্টননামা বা বাটোয়ারা দলিলের মাধ্যমে স্থায়ী করে নেওয়াটা সব থেকে বেটার। এজন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে
যা আপনি চাইলেই আপনার এলাকায় রেকর্ড হয়তো কিছুদিন পরেও আসতে পারে, কিন্তু আপনার যদি বাটোয়ারা দলিল থাকে বা বন্টনামা দলিল থাকে, তাহলে আপনার নিজের জমিটা আপনি নিজে যেমন নামজারি করে নিতে পারছেন, আপনার জমিটা আপনি নিজে খাজনা প্রদান করতে পারছেন, এবং আপনি খাজনা প্রদান করার মাধ্যমে আপনার বিশেষ প্রয়োজনে আপনি চাইলে জমিটা আরেকজনের কাছে বিক্রয় করতে পারছেন। আবার অনেক সময় এমনও হয় যে নিজের প্রয়োজনে জমি এওয়াজ বদলও করার দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি জমিটা এওয়াজ বদলও করে নিতে পারছেন। তাহলে বাটোয়ারা বা বন্টনামা দলিল করে নিলে সকল দিক থেকেই কিন্তু আপনার উপকার রয়েছে। অর্থাৎ রেকর্ডের সময় আপনি অনাকাঙ্ক্ষিত বা আনএক্সপেক্টেড যে একটা ঝামেলা বা সেই ঝামেলাটা আপনি এড়িয়ে চলতে পারলেন, আবার রেকর্ডের কিছুদিন বিলম্ব হলেও আপনার প্রয়োজনে আপনার জমিটা আপনি ব্যবহার করতে পারছেন। তাহলে ওয়ারিশ সূত্রে যারা জমির মালিকানা লাভ করবে তাদের এই দুইটা ডকুমেন্টস বা এই দুইটা দলিল অবশ্যই নিজেদের কাছে সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। 2 নম্বরে যারা কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে তাদের অবশ্যই একটি দলিল থাকা লাগবে। এক্ষেত্রে যেন তেন একটা দলিল থাকলেই হবে না। যারা কুরাইকৃত দিক থেকে বা কুরাইকৃত সম্পত্তির মালিকানা দাবি করে নিজেদের নামে রেকর্ড করে নেবে, তাদের অবশ্যই একটি সাব কবলা বা বিক্রয় কবলা দলিল থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে রক্তের সম্পর্কের না, অর্থাৎ হেবা বৈধ নয়, এরপরও তারা নিজেদের ভিতরে জাস্ট রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা সরকারের ফি ফাঁকি দেওয়ার জন্য, অনেক সময় রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য এই সাব কবলা বা বিক্রয় কবলা দলিল না করে হেবা দলিল সম্পাদন করে, যেটা কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না এবং শক্তিমত্তার দিক থেকে অনেক দুর্বল হয়ে যায়। এই কারণে সঠিকভাবে শক্তিমত্তার দিক থেকে যদি স্ট্রং দলিল অনুযায়ী যদি জমির মালিকানা দাবি করতে হয়, তাহলে যদি রক্ত সম্পর্কীয় 14টা শ্রেণীর ভিতরে না হয়, অর্থাৎ যাদের ভিতরে হেবা করা যায় সেই সম্পর্কের ভিতরে যদি না হয়, তাহলে অবশ্যই সাব কবলা বা বিক্রয় কবলা দলিল অনুযায়ী জমির মালিকানা তৈরি করতে হবে, এবং তাহলে রেকর্ডের সময় নিজের মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যদি রক্ত সম্পর্কে 14টা শ্রেণীর ভিতরে হয়, তাহলে হেবা দলিল থাকলেও হবে। অনেকে আছে এওয়াজ বদল করে, অর্থাৎ নিজেদের ভিতরে এওয়াজ করে নেয়। এক্ষেত্রে আপনি যে শর্তেই, অর্থাৎ যদি মনে হয় যে আপনার মালিকানা সম্পূর্ণভাবে দেওয়ার মাধ্যমে আপনি এওয়াজ বদল দলিল করে নিয়েছেন, তাহলে শুধুমাত্র এওয়াজ মৌখিক হলে হবে না, সেটা দালিলিকভাবে আপনার কাছে প্রমাণস্বরূপ থাকা লাগবে। নতুবা রেকর্ডকারীগণ আপনি এওয়াজ করেছেন কি এই বিষয়টা তারা বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না, তাই সঠিকভাবে আপনাদের নামে রেকর্ড করে দিতে পারবে না। এজন্য এওয়াজ বদল করতে হলে এওয়াজ বদল দলিল করে নিতে হবে। এরপর আরও অনেকে আছে ওসিয়ত করে যায়। অনেক ব্যক্তি আছে তারা মৃত্যুকালীন পূর্বে বা তারা জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করে যায়, কিন্তু আগে ওসিয়ত মৌখিকভাবে করলেই হয়তো, এখন ওসিয়ত করতে হলেও দালিলিকভাবে করতে হবে। যদি কোনো ব্যক্তি উপস্থিত হয়ে বলে যে তাকে অমুক ব্যক্তি ওসিয়ত করে গিয়েছিল এই সম্পত্তির মালিকানা এখন তার, এখন সেই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেবে, তাহলে যে ব্যক্তি ওসিয়ত সূত্রে মালিকানা লাভ করছে তার এটা প্রমাণ করার জন্য অবশ্যই তার কাছে একটি ওসিয়তনামা দলিল থাকা লাগবে। নতুবা রেকর্ডকারীগণ শুধুমাত্র মুখের কথা শুনে শুধু ওসিয়ত করা হয়েছে এই মর্মে কারোর নামে তিনি সম্পত্তি রেকর্ড করে দিবেন না। বরং যদি রেকর্ড ওসিয়তকারী ওসিয়তের দিক থেকে যে ব্যক্তি মালিকানা লাভ করছে তিনি যদি একটি ওসিয়তনামা দলিল দেখাতে না পারেন, তাহলে ওসিয়তকারী যিনি ছিলেন তার ওয়ারিশ যারা রয়েছে তাদের নামে রেকর্ডকারীগণ জমি রেকর্ড করে দিবেন। চতুর্থ পর্যায়ে আপনার শুধু দলিল থাকলেই হবে না, দলিল অবশ্যই নামজারি থাকা লাগবে। অনেকে আছে এটা মনে করে যে আমার দলিল আছে, আমি দলিল অনুযায়ী যেহেতু মালিকানা পেয়েছি এখন নামজারি করব না, সরকারকে খাজনাও দেব না, যখন রেকর্ড আসবে তখন নিজেদের নামে ওই সম্পত্তি রেকর্ড করে নেব, এবং রেকর্ড করে নিতে পারলেই ওই সম্পত্তি আমি স্থায়ী মালিক হয়ে গেলাম, তখন রেকর্ড অনুযায়ী আমি ওই সম্পত্তির খাজনা প্রদান করব। কিন্তু এটা অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত। কেননা আপনি যদি নামজারি না করেন তাহলে এই বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে শুধুমাত্র দলিল অনুযায়ী নিজের নামে আপনি সম্পত্তি রেকর্ড করে নিতে পারবেন না। কেননা নামজারি না থাকলে একই জমির একাধিক দলিল নিয়ে অনেক ব্যক্তি হাজির হতে পারে। সেক্ষেত্রে রেকর্ডকারীগণ ওনারা অবশ্যই দলিল, যদি আপনার দলিল সঠিকও হয় এবং আপনার দলিল যদি পরে তৈরি হয়ে থাকে আর পূর্বে যে ব্যক্তি দলিল করেছে নিয়ম অনুযায়ী, অর্থাৎ দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী 2005 এর আইন অনুযায়ী, অর্থাৎ দলিল রেজিস্ট্রেশন আইন 2005 অনুযায়ী প্রথমে যে ব্যক্তির নামে দলিল তৈরি হয়েছে সেই ব্যক্তি দলিল অনুযায়ী মালিকানা পাবে। তাই ওনার দলিলটা যদি ভুলও হয় তাহলে ওনাকে মালিকানা প্রদান করা হবে। তাই আপনার যদি দলিলটা সঠিক হয়ে থাকে এবং আপনি জমির প্রকৃত মালিক, এটা যদি আপনি সঠিকভাবে প্রমাণ করতে চান অবশ্যই আপনার দলিলের নামজারি বা মিউটেশনও করে রাখবেন।
পঞ্চম পর্যায়ে শুধু দলিলের নামজারি বা মিউটেশন করে রাখলেই হবে না, আপনাকে সরকারকে খাজনা প্রদান করতে হবে এবং আপনি সরকারের খাজনা প্রদান করেছেন, সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকও আপনার কাছে সংগ্রহে থাকতে হবে। অনেক ব্যক্তি আছে তারা জাস্ট দলিল অনুযায়ী নামজারি করে রাখে কিন্তু গভর্নমেন্টকে খাজনা প্রদান করে না। এটা অত্যন্ত একটা ভুল সিদ্ধান্ত। আপনার অবশ্যই খাজনা প্রদান করা থাকতে হবে এবং আপনি খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের দাখিলা আপনার সংগ্রহে রেখে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার দলিল হারিয়ে গিয়েছে বা অরিজিনাল দলিল আপনি খুঁজে পাচ্ছেন না, এক্ষেত্রে দলিলের সার্টিফাইড কপি বা দলিলের নকল উঠানো আপনার জন্য সমস্যা। সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন যে আপনার দলিল নেই, আপনার নামজারিও নেই, কিন্তু জাস্ট আপনি খাজনা প্রদান করেছেন বা গত বছরও সরকারকে খাজনা দিয়েছেন, এমন একটি খাজনা প্রদানের দাখিলা আপনার কাছে আছে। তাহলে আপনি ওই দাখিলা অনুযায়ী আপনার নামে আপনি জমি রেকর্ড করে নিতে পারবেন। ষষ্ঠ পর্যায়ে দখল। অনেক ব্যক্তি আছে তারা জমির প্রকৃত মালিক, তাদের মালিকানা সকল দলিলগুলো রয়েছে, সকল প্রমাণগুলো রয়েছে, সকল রিকোয়ারমেন্টসগুলো রয়েছে, কিন্তু জমিটা তার দখলে নেই। যদি এমন হয়ে থাকে তাহলে রেকর্ড কারিগণ যখন উক্ত এলাকায় রেকর্ড পরিচালনা করার জন্য আসবে তখন আপনার জমি আপনার দখলে না থাকার কারণে আপনি জমিটার মালিকানার প্রমাণস্বরূপ সকল দলিলগুলো নিয়ে হাজির হলেও আপনি কোনোভাবেই ওই দলিল অনুযায়ী নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না। কেননা যে ব্যক্তি দখল সূত্রে ওই জমির মালিকানা ভোগ দখল করছে বা জমিটা যার দখলে রয়েছে, তিনিও তো এমনও হতে পারে যে কোনো হয়তো ফলস দলিল হলো বা জাল জালিয়াতির মাধ্যমে তৈরিকৃত হলো কোনো একটা দলিল নিয়ে হয়তো হাজির হলো এবং সেই দলিল হাজির নিয়ে হয়ে বলল যে তিনি এই জমির মালিক। এক্ষেত্রে রেকর্ড কারিগণ এবং সেই দলিল নিয়ে আসার মাধ্যমে ওনারাও বলতে পারেন যে তিনারাই এই জমির মালিক। আর এক্ষেত্রে রেকর্ড কারিগণ যারা থাকবে তারা সমস্যার ভিতরে পড়বে, অর্থাৎ কার দলিল সঠিক এটা প্রমাণ করার মতন যথেষ্ট সময় বা যথেষ্ট পাওয়ার তাদের হাতে প্রদান করা হয়নি। তাই তিনারা এই বিষয়টি সমাধানের জন্য মোকদ্দমা করতে বলবে, কোর্টের দ্বারস্থ হতে বলবে। তখন দেখা যাবে যে রেকর্ড পরিচালনা হতে হতে আপনাদের দলিল নিয়ে যে সমস্যা বা আপনার জমির দখল নিয়ে যে সমস্যা সেটা সমাধান হলো না। তাহলে আপনাদের জমি ওইভাবেই থেকে যাবে, অর্থাৎ ভুল মালিক যিনি দখলে রেখেছে তার নামে হয়তো রেকর্ড করে দিয়ে ওনারা চলে যাবে। এই কারণে আপনার যদি জমির মালিকানা সঠিক হয় এবং জমির মালিকানা সঠিকভাবে প্রমাণ করার জন্য আপনার জমিটা আপনার দখলেও থাকতে হবে। আর যদি এমন হয় আপনার জমিটা আপনার দখলে নেই তাহলে এখনই রেকর্ড আসার পূর্বেই আপনার জমির দখল ফিরে পাওয়ার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা অনুযায়ী আপনার দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে হবে এবং আপনি এই মামলা দায়ের করতে পারলেই আপনার জমির দখল আপনি ফিরে পাবেন। সবথেকে বেটার হয় আপনার এলাকার একজন অভিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে আপনার জমির দখল ফিরে পাওয়ার জন্য যে মামলা করার দরকার সেই অনুযায়ী, অর্থাৎ আইনজীবীর সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার জমির প্রয়োজনে মালিকানা ফেরত পাওয়ার জন্য বা দখল ফিরে পাওয়ার জন্য আপনি মামলা দায়ের করেন এবং যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে এই মামলা নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। তাই আপনার দখল না থাকলেও আপনি খুব দ্রুতই আপনার জমির দখল ফিরে পাবেন। সপ্তম সর্বশেষ পর্যায়ে আপনার যে দলিল বা আপনার যে ডকুমেন্টস বা আপনার যে কাজটি অবশ্যই করে রাখতে হবে সেটি হচ্ছে আপনার জমির বাউন্ডারি সঠিকভাবে চিহ্নিত করে রাখা। বিগত সময়ে অ্যানালগ পদ্ধতিতে রেকর্ড হয়েছিল এবং অ্যানালগ পদ্ধতিতে রেকর্ড হওয়ার কারণে অনেক ভুল ভ্রান্তি হয়েছিল। এমনকি অনেক ব্যক্তি আছে তাদের দলিলের সাথে জমির পরিমাণ মেলে না, আবার অনেকে আছে ম্যাপের সাথে দলিল বা খতিয়ানের কোনো মিল পাওয়া যায় না। আর এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে দলিলে আছে জমি 30 শতক, ম্যাপে হয়ে গেছে 25 শতক। বিশেষ করে আবার খতিয়ানও হয়েছে 30 শতক কিন্তু ম্যাপে হয়ে গেছে 25 শতক। এটা হয় এই কারণে দেখা যাচ্ছে যে আপনার দলিল অনুযায়ী যে পরিমাণ জমি আপনি সেই পরিমাণ জমিরই মালিক, কিন্তু জমিটা আপনার দখলে নেই, অর্থাৎ আপনার জমিটা বাউন্ডারিতে ঠিক নেই। আপনি জমিটা মাপযোগ করেন না, আপনি মনে করেন যে আপনার জমি ঠিক আছে। সেই হিসাবে চতুর্দিক থেকে আপনার জমির আইল কাটতে কাটতে তারা তাদের জমির পরিমাণ বৃদ্ধি করছে এবং আপনার জমি ক্রমশ সংকুচিত হয়ে আসছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জমি যদি 1 শতক, 2 শতক, 3 শতক বা 5 শতকও যদি সংকুচিত হয়ে যায় তাহলে রেকর্ড পরিচালনার সময় জাস্ট আপনার যতটুকু জমি দখলে রয়েছে বা আপনার বাউন্ডারির ভিতরে রয়েছে সেই পরিমাণ জমি আপনার নামে রেকর্ড হবে, অর্থাৎ ম্যাপে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আপনার কাগজে, আপনার নকশায়, আপনার খতিয়ানে বা আপনার রেকর্ড খতিয়ানে, রেকর্ড অফ রাইটসে ঠিকই কিন্তু আপনি 30 শতকে পাবেন, কিন্তু ম্যাপে পাবেন আপনি 25 শতক। এই কারণে রেকর্ড কারিগণ যখন রেকর্ড পরিচালনা করবে ওনাদের জন্য সব থেকে সুবিধা হবে আপনার জমির বাউন্ডারিটা সঠিকভাবে চিহ্নিত করে রাখা। আপনার এলাকায় যদি এখনো রেকর্ড না আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই সরকারের নির্দেশনা ফলো করে আপনার এলাকার বিজ্ঞ
আপনার এলাকার দক্ষ সার্ভেয়ার যারা আছে তাদের শরণাপন্ন হয়ে আপনার জমি আপনার দলিল অনুযায়ী আপনার খতিয়ান অনুযায়ী যতটুকু হওয়ার কথা সেই পরিমাণ আপনি মাপজোক করে সঠিকভাবে আপনি আপনার বাউন্ডারি সীমানা চিহ্নিত করে রাখেন। তাহলে পরবর্তীতে যখন রেকর্ড আসবে সেই সময় আপনার সকল ক্ষেত্রেই সঠিকভাবে নিজের জমিটা নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন। আপনি দলিলে খতিয়ানে বা রেকর্ডেও আপনার জমির পরিমাণ যে পরিমাণ পাবেন, আপনি ম্যাপেও সেম একই পরিমাণ জমি আপনি নকশাতে বা আপনার দাগের ভিতরেও পাবেন। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 7টি কাজ বা এই 7টি ডকুমেন্টস বা এই 7টি দলিল যদি আপনি সংগ্রহ করে রেখে দিতে পারেন, তাহলে আপনার এলাকায় যখনই রেকর্ড আসবে আপনি নিশ্চিন্তে রেকর্ডের সময় নিজের নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবেন। আর যদি এই কার্যক্রমগুলো আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনি জমির প্রকৃত মালিক হওয়ার পরও আপনার মালিকানা হারিয়ে যাবে বা নতুন রেকর্ড বা ডিজিটাল রেকর্ডে আপনি কোনোভাবেই নিজের নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবেন না।